প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, সহকারী অধ্যাপক জীববিজ্ঞান, বেগুনাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কাপাসিয়া, গাজীপুর। বেগুনাটি ফাজিল ডিগ্রি অনলাইন মাদ্রাসায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। করোনা মহামারীর এই সময়ে তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সাবান দিয়ে উত্তম রূপে হাত ধৌত করবে, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবে, সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে নবম শ্রেণীর ক্লাস, জীববিজ্ঞান বিষয়ের উপর প্রথম অধ্যায় জীবন পাঠ এর দ্বিতীয় লেসন, আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে তোমরা মনোযোগ দিয়ে সুন্দরভাবে বাড়ির কাজ জমা দিয়েছো, এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসেও তোমরা মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবে এবং একক কাজ, দলীয় কাজ এবং বাড়ির কাজগুলো সুন্দরভাবে তৈরি করবে। আশা করি তোমরা সমর্থ হবে। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? একটি গাছ, বৃক্ষ, এটি বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত। দেখতে পাচ্ছ একটি গাছের অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে। শিকড়, মূল এক জায়গায় রয়েছে, কাণ্ড একটি, কিন্তু এটি থেকে বিভিন্ন শাখা বা ব্রাঞ্চ বের হয়েছে। তো এটি থেকে আজকে ক্লাসে কোন বিষয়ের উপর আলোচনা হতে পারে বা হতে যাচ্ছে তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ঠিকই বলেছ। গাছের যেমন বিভিন্ন শাখা প্রশাখা আছে, এমনি আমাদের জীববিজ্ঞানেরও বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় জীববিজ্ঞানের শাখাসমূহ। প্রত্যাশা করা যায় যে ক্লাস শেষে আমরা জীববিজ্ঞানের প্রধান শাখাসমূহের আলোচ্য বিষয় বর্ণনা করতে পারব এবং ভৌত জীববিজ্ঞানের শাখাসমূহের আলোচ্য বিষয় বর্ণনা করতে পারব। ভৌত জীববিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, সেই শাখা প্রত্যেকটির কোনটির কি আলোচনা করা হয়, কোন শাখায় কি আলোচনা করা হয়, সে বিষয়ে আমরা জানতে পারব। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন উদ্ভিদের ছবি। আর এই ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন
প্রাণীর ছবি। এ থেকে বোঝা যাচ্ছে যে আসলে জীব প্রধানত দুই ভাগে বিভক্ত। সমস্ত জীবকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, উদ্ভিদ এবং প্রাণী। এবং এদের নিয়ে আলোচনার জন্য জীববিজ্ঞানকে এরকম প্রধান দুটি শাখায় ভাগ করা হয়েছে। জীবের ধরন অনুসারে জীববিজ্ঞানকে দুইটি প্রধান শাখায় ভাগ করা হয়েছে। একটি হলো উদ্ভিদ বিজ্ঞান এবং দ্বিতীয়টি প্রাণী বিজ্ঞান। স্বভাবতই তোমরা বুঝতে পারছো যে উদ্ভিদ নিয়ে বিস্তারিত বিশদভাবে আলোচনা করা হয় উদ্ভিদ বিজ্ঞানে, আর প্রাণী নিয়ে বিস্তারিত বিশদভাবে আলোচনা করা হয় প্রাণী বিজ্ঞানে। আবার জীবের কোন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। কোন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে তার উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে দুটি শাখায় ভাগ করা হয়েছে। একটি হলো ভৌত জীববিজ্ঞান, আরেকটি হলো ফলিত জীববিজ্ঞান। আজকে আমরা আলোচনা করব ভৌত জীববিজ্ঞান বিষয়ে। ভৌত জীববিজ্ঞানে জীবের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। পক্ষান্তরে ফলিত জীববিজ্ঞানে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক অর্থাৎ অ্যাপ্লাইড বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়। জীবের কাজে লাগে, ব্যবহারে লাগে, মানুষের প্রয়োজন লাগে, এরকম বিষয়গুলি জীববিজ্ঞানের ফলিত শাখার অন্তর্ভুক্ত। ভৌত জীববিজ্ঞানের শাখাসমূহের নাম এবং এদের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। চিত্রগুলো ভালো করে লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? একটি ব্যাঙের ছবি দেখতে পাচ্ছ। আসলে একটি প্রাণীর ছবি। এখানে প্রাণী বুঝাতেই ব্যাঙটিকে দেওয়া হয়েছে। এর আমরা বাইরে থেকে ব্যাঙটির আকার আকৃতি কেমন এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। আর এই চিত্রটিতে আমরা একটি মাছের অর্থাৎ একটি প্রাণীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে পাচ্ছি। মানে এর দেহের ভিতরে কি কি তন্ত্র, কি কি রয়েছে, কি কি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এসবগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এক্সটার্নাল মরফোলজি বা বহি অঙ্গ সংস্থান বিদ্যা, জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা করা হয়। আর এখানে অন্তঃসংস্থান বিদ্যায় জীবের অভ্যন্তরীণ অঙ্গ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়, বর্ণনা করা হয়। এই দুটি শাখার অধীনেই আমাদের ভৌত জীববিজ্ঞানের যে প্রথম শাখাটি সেটি অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ মরফোলজি দুই রকম, বহি অঙ্গ সংস্থান বিদ্যা এবং অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা। এই দুটি সমন্বয়ে মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা গঠিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ আদি থেকে উন্নত বিভিন্ন ধরনের জীবের ছবি রয়েছে। এখানে বিভিন্ন ধরনের প্রাণীর ছবি রয়েছে। এখানে আসলে আদি উন্নত সকল জীব সম্বন্ধে একসাথে জানা আমাদের পক্ষে সম্ভব নয়। পৃথিবীতে লক্ষ কোটি কোটি জীব রয়েছে, এদের সম্বন্ধে জানা আমাদের পক্ষে একার পক্ষে অল্প সময় সম্ভব নয়। তাই অল্প সময়ে সঠিকভাবে সকল জীব সম্বন্ধে জানার জন্য বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে
সমস্ত জীবজগতের জীবসমূহকে বিভিন্ন রাজ্য, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্রতে ভাগ করা হয়েছে। তা আমরা এক একটা বিষয় জানলেই একটা শ্রেণীর বা একটি বর্গের, একটি জগতের প্রাণীর বা উদ্ভিদের কথা জানতে পারলেই আমরা অন্যান্য সব সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে যাবে। তো এইভাবে শ্রেণী বিন্যাস করা হয়েছে। তো জীববিজ্ঞান আরেকটি ভৌত শাখা শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমিতে জীবের শ্রেণীবিন্যাস ও তার রীতি নীতিগুলো আলোচিত হয়। কোন রীতিতে, কোন নিয়মে জীবের শ্রেণীবিন্যাস করা হবে ইত্যাদি বিষয় নিয়ে শ্রেণীবিন্যাস বিদ্যা আলোচনা। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি মানুষের কাঠামো এবং এর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন তন্ত্র, অঙ্গ প্রত্যঙ্গ দেখানো হয়েছে। এসব নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, সেটিকে শারীরবিদ্যা বা ফিজিওলজি বলা হয়। জীবদের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয়ে শাখায় আলোচিত হয়। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণও এ শাখায় পাওয়া যায়। দেখো এখানে একই ধরনের অনেকগুলো কোষ বিন্যস্ত রয়েছে। একগুচ্ছ কোষ যখন একই রকম কাজ করে, একই জায়গায় অবস্থান করে, একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে, তখন সেগুলিকে টিস্যু বলা হয়। তোমরা আগেই জেনেছ। এই টিস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় হিস্টোলজি বা টিস্যু তত্ত্ব। এখানে দেখতে পাচ্ছ একটি মুরগির ছবি। মুরগিটি ডিম পেড়েছে, ডিম থেকে বাচ্চা ফুটছে এবং এর মাঝে কিভাবে ডিম থেকে ভ্রূণ থেকে পর্যায়ক্রমে ধীরে ধীরে সময়ের ব্যবধানে পূর্ণাঙ্গ একটি প্রাণীতে পরিণত হয়েছে, এসব নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, তাকে বলা হয় ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় এ শাখায়। এরপর দেখতে পাচ্ছ এখানে দুটি কোষের ছবি, একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষ। জীবদের কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা করা হয় যে শাখায়, সেটিকে বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি। এখানে দেখতে পাচ্ছ মইয়ের মতো আকৃতির গঠন বিশিষ্ট কয়েকটি চিত্র। আসলে এগুলি ডিএনএর কাঠামো এবং এই ডিএনএতেই জিন অবস্থান করে। এই জিনের ও জীবের বংশগতি ধারা সম্পর্কে যে শাখায় বিস্তারিত আলোচনা করা হয় তাকে বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এখানে দেখতে পাচ্ছ বিবর্তন, অর্থাৎ অনুন্নত থেকে উন্নতর দিকে কিভাবে জীবের বিকাশ হয়েছে।
পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন ও ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা করা হয় ভৌত জীববিজ্ঞানের যে শাখায়, সেটিকে বলা হয় বিবর্তনবিদ্যা বা ইভলিউশন। এখানে একটি পরিবেশ দেখানো হয়েছে, জীবের পরিবেশ। একটি পুকুরের বা জলজ পরিবেশের বিভিন্ন জীব কিভাবে একে অপর সাথে আন্তঃসম্পর্ক থাকে, খাদ্যের মাধ্যমে একে অপর থেকে শক্তি অর্জন করে, এসব বিষয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, তাকে বলা হয় বাস্তুবিদ্যা বা ইকোলজি। এখানে দেখতে পাচ্ছ জীবদেহের অভ্যন্তরে বিভিন্ন গ্রন্থি এবং এই গ্রন্থি থেকে বিভিন্ন রস খরিত হয়ে মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ জৈবনিক কাজ সম্পন্ন করে থাকে। তো জীবদেহের এই গুরুত্বপূর্ণ রসগুলিকে বলা হয় হরমোন। জীবদেহের হরমোন ও এর কার্যকারিতা বিষয়ক আলোচনা করা হয় যে শাখায়, তাকে বলা হয় এন্ডোক্রাইনোলজি। সবশেষে চিত্রে দেখতে পাচ্ছ পৃথিবীর এক এক অঞ্চলে এক এক ধরনের জীবের জন্য উপযুক্ত আবাস। মরু অঞ্চলে শ্বেত ভল্লুক, পেঙ্গুইন এবং চারণভূমিতে গবাদি পশু। পৃথিবীর এক এক পরিবেশে এক এক ধরনের জীব বেঁচে থাকে এবং সেই পরিবেশে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয় জীব ভূগোল বা বায়োজিওগ্রাফিতে। এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণী বিভাগ সম্পর্কিত একটি শাখা। এটি জীববিজ্ঞানের ভৌত শাখা। এক নজরে তোমরা দেখে নাও জীববিজ্ঞানের ভৌত শাখাসমূহ। মোট 11টি শাখার কথা তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে। তোমরা প্রত্যেকটির এই শাখার নাম এবং এদের আলোচ্য বিষয় আয়ত্ত করার চেষ্টা করবে। এখন তোমরা খাতায় লিখবে জীববিজ্ঞানের 5টি ভৌত শাখার নাম এবং এদের আলোচ্য বিষয়। তোমাদের বাড়ির কাজ থাকবে একটি পোস্টারে জীববিজ্ঞানের ভৌত শাখাসমূহের নাম ও প্রত্যেকটির আলোচ্য বিষয়ের তালিকা করে আগামী ক্লাসে উপস্থাপন করবে। নবম শ্রেণীর জীববিজ্ঞানের ভৌত শাখাসমূহের নাম ও এদের আলোচ্য বিষয়ের আজকের পাঠে এতক্ষণ শ্রেণীতে সক্রিয় অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। করোনাকালীন তোমরা ঘরেই থাকবে, একান্ত প্রয়োজন ছাড়া বাইরে যাবে না এবং নিয়মিত অনলাইন ক্লাস করবে। বেগুনাটি ফাজিল ডিগ্রি অনলাইন মাদ্রাসার ক্লাসগুলো রুটিন অনুযায়ী তোমরা সম্পন্ন করবে এবং তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সদা সত্য কথা বলবে, মিথ্যা বলা মহাপাপ। আসসালামু আলাইকুম।